শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা দিন আমাদের, যারা ফরিদপুর জেলা স্কুলের সাবেক এবং বর্তমান ছাত্র তাদের জন্য। কারণ আজকে হচ্ছে আমাদের জেলা স্কুলে দেখতে পাচ্ছেন 185তম বর্ষ 185 বর্ষ পূরণ হলো। সেটার একটা অনুষ্ঠান চলতেছে জেলা স্কুলে 2 দিন ব্যাপী, আজকে এবং আগামীকাল। তো ইতিপূর্বে আমি কিছু ভিডিও শেয়ার করেছি যেগুলো ভালো লেগেছে। আবার কিছু বিষয় আমি তুলে ধরেছিলাম যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উন্নতি করা গেলে ভালো হয়। তো সেই সুপারিশের প্রেক্ষিতে যেটা দেখা গেল যে আমার জন্য যেটা আশা করছিলাম সেটাই, আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা নিষেধ করছিল অনুষ্ঠানে যেতে, কিন্তু যেহেতু 3,000 টাকা খরচ করে আমি নিবন্ধন করছি, তো আমাকে তো যেতে হবে। কারণ আমার এই মুহূর্তে টাকার খুব সংকট চলতেছে। আহ, কর্মস্থলে লালমনিরহাটে কলেজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে রাত 1টায় আমি যে তাদেরকে থামাইছি, ছাত্রীদের সম্ভ্রম রক্ষা করছি। এরপর 2 দিন পরে যে আমার উপর মব হলো, এরপর থেকে আমার বেতন বন্ধ আছে। তার আগেও কয়েক মাসের বন্ধ, প্রায় 13 মাসের বেতন আমি পাবো, বেতন ভাতা। এই টাকাটা তো পাবো, যেহেতু চাকরিতে আছে আমি পাবো। এবং এবার জাতীয় নির্বাচনেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব আমাকে লিস্টে রাখা হয়েছে। সেটা কথা না, কথা হচ্ছে যে এরপর থেকে মানে আমাকে আমার ন্যায্য জায়গাটুকু যদি আমাকে বঞ্চিত করে, আমাকে যদি আমি যদি কারোর সাথে মিশতে না পারি, আমি যদি ভালোভাবে বাঁচতে না পারি, আমি যদি একঘরে হয়ে থাকি, এটা তো কোনো কথা হইলো না। তো বিষয় হচ্ছে এই যে আজকে যে আইডি কার্ড এবং যে সাথে অন্যান্য যে সূত্র যেগুলো দিছে, এগুলো 2-1 দিন আগে দেওয়া যেত, সেটা আমরা পাইনি। আমি গতকাল সারাদিন ফ্রি ছিলাম। পরশুদিন আমি কলেজের আরেকটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করছি, আপনারা ভিডিও দেখছেন। তো গতকালকে সারাদিন কোনো খবর নেই। আমাদের ব্যাচের কিছু প্রতিনিধি আছে 2005 ব্যাচের, তারা আমার সাথে কোনো যোগাযোগ করেনি। রাত 9টার পরে বলাই কর্মকার ফোন দিল, আমাকে বললো যে তুই কোথায়, কেমন আছিস, এই সেই, তুই আয়, আমরা সবাই এই যাবেন। তো রাত্রি 9:30টার দিকে আমার পক্ষে তো যাওয়াটা একটু মুশকিল, কারণ আমি অনেকবার হামলার শিকার এবং আমার একটু নিরাপত্তার শঙ্কা আছে। সেই হিসেবে প্রশাসন পুলিশকে জানানো আছে যে আমি মানে আমি এমনিতেই খুব একটা বেরোই না। আর কিছু মিথ্যা প্রপাগান্ডা আছে যে মিথ্যা অবমাননা, একটা হিন্দু ছেলেকে যেভাবে পুরায় মেরে ফেললো, পিটাইয়া পুরাইয়া উলঙ্গ করে মেরে ফেললো, এটা তো আমার সাথেও হইতো যদি আমি সতর্ক না হইতাম। তো আমার আইডি হ্যাক হয়েছে, আমি কিছু বলি নাই, তারপরেও তারা আমাকে এরকম চেষ্টা করছে এবং এখনো করে যাচ্ছে মব করার। এখন যেটা হয়েছে যে রাত পর্যন্ত 9:30টার সময় আমাকে বলার পরে ফোন দিল হচ্ছে সালমান রহমান অনিন্দ, টোবাকো কোম্পানিতে চাকরি করতো আগে। ফোন দিয়ে বললো তুই কোথায়, কার্ড নিয়ে যা। তাই বললাম যে আমার তো এখন আসা সম্ভব না, কারণ বাইরে প্রচন্ড কুয়াশা, আমার ঠান্ডার সমস্যা, তারপরে নিরাপত্তার প্রবলেম আছে। তো বললো যে এখন না আসলে আর হবে না, এখন এসে নিয়ে যেতে হবে। তাই আমি বললাম যে বন্ধু, আমার এত রাত্রে আসার সমস্যা, তাইলে কালকে নিবনে, আর নাইলে কি করা, কালকে গেটে যায় যদি পাই ঢুকতে পারলাম, নাইলে গেলাম না। তো যেটা এরপরে আমি আজকে সকালবেলা উঠে 8টা থেকে প্রোগ্রাম, আমি তো রেডি হয়েছি 7:30 থেকে, রেডি হয়ে ফোন দিচ্ছি সালমানকে। সালমানকে ফোনে পাইলাম, পাওয়ার পরে বলতেছে যে আমার যাইতে ঘন্টাখানেক দেরি হবে, তুই আমার বাড়ি থেকে এসে নিয়ে যা। তো এখন ওর বাড়ি যেয়ে নিয়ে আসবো, মানে যেখানে রিপ্রেজেন্টেটিভ যারা তাদের আমাদের সাথে যোগাযোগ করার কথা, সেখানে তারা বাকি যারা, তারা তো আসলে, আমি সালমানের দোষ দিচ্ছি না এখানে। বাকিরা যারা, তারা কেন আমাকে অপছন্দ করে সেটা আমি জানি না। এটা হইতে পারে আমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হইতে পারে, হইতে পারে যে না আমি একটা হিন্দু ছেলে, আমি অসাম্প্রদায়িকতার কথা বলি, এটা হইতে পারে। এটা আমি পরে আসতেছি, বা কমিটিরও কেউ কেউ হয়তো আমাকে পছন্দ করে না, হইতে পারে। যাই হোক, এরপরে আমি তারপরেও ও যখন বলছে 1-1.5 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা খানেক পরে যাবে, ঘন্টাখানেক মানে 1.5 ঘন্টা লাগবে, তারপরেও আমি আধা ঘন্টা খানেক দেরি করে আমি চলে গেছি। যাওয়ার পরে ওর ওইখান থেকে ফোন দিছি, প্রথমে ফোন ধরে নাই, পরে ধরছে, ধরে বলতেছে আমার একটু দেরি হবে। তাই আমি বললাম তাহলে একটু দয়া করে দোস্ত একটু তাড়াতাড়ি আয়, আমি তো দাঁড়ায় রয়েছি গেটের সামনে। যাই হোক, এরপরে দাঁড়ায় রইলাম, আমার সাথে আরো একজন দাঁড়ায় ছিল, আর একটা ছেলে, আমার ব্যাচমেট। যাই হোক, এরপরে
ও কিছুক্ষণ পরে আসলো, আসার পরে ওর দেরি দেখে আমি চিন্তা করলাম যে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় আছি, একটু কমিটিরে বলে দেখি যে যদি আমার একটু তারা, কারণ এটা তো খুব কষ্টের কাজ না, একটা নাম্বার আছে, নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বলবো, বললে পরে মোবাইল নাম্বার আছে, এটা কল দিলেই কিন্তু যাচাই করা যায়। আর আইডি কার্ড যেহেতু কমিটি আগে দেয় নাই, গতকাল রাতে দিচ্ছে, রাতে অনেকেই আসে নাই, তারা ওইভাবে জোগাড় করে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আসছি, আমি গেছি। তারপরে ফোন দিলাম পরে, যেটা মানে 2 নাম্বার, মানে যে আমন্ত্রণ পত্র ছিল সেটা আমাকে তো আমন্ত্রণ পত্র দেয় না, আমি পাই নাই। দেখলাম যে গ্রুপে পোস্ট করছে, সেখানে 2 নাম্বার, প্রথম নাম্বারে দেখলাম ব্যস্ত, 017 দিয়ে যে নাম্বার আমার ব্লক লিস্টে ফেলে রাখছে। 2-3 বার ফোন দিলাম, ব্যস্ত। আরো একটু থেমে থেমে ফোন দিলাম, ব্যস্ত দেখায়। তারপরে 2 নাম্বারটা হলো বাংলা লিঙ্ক, ফোন দিলাম পরে, উনি ধরলেন, দ্বিতীয়বারের বার ধরলেন। ধরার পরে আমি ফোন করে বললাম যে আমি তো জেলা স্কুলের সামনে দাঁড়ানো, আমার নাম অমুক, আমি একটু সমস্যায় পড়ছি। বলার পরেই ফোনটা কেটে দিল, নাম শুনেই ফোনটা কেটে দিল, দেবদুলাল গুহ নাম শুনেই ফোনটা কেটে দিল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। এরপরে আমি দাঁড়াই আছি, দেখি যে না, সালমান আসছে। আসার পরে আমি নিলাম। তারপরে নেওয়ার পরে বললো যে দেখেন, আমি আর চেক টেক করি নাই, কারণ আমি জানি যে ও ভালো ছেলে, হয়তো ওর উপর চাপ আসতে পারে অন্যদের পক্ষ থেকে, কিন্তু যেহেতু আসছে, ও আমার জিনিসপত্র মিসিং করবে না। ঠিক আছে, আমি নিলাম। নেওয়ার পরে এরপরে ঢুকলাম। ঢোকার পরে কিছুক্ষণ পরে আমার ব্যাচমেটরা অন্যরা আসলো, সিনিয়র জুনিয়র আসলো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলছি, একা একাও ঘুরছি। সেখানে আওয়ামী লীগের মার্কামারা, ছাত্রলীগের মার্কামারা লোকজন, সাংস্কৃতিক কর্মী, নেতা, তারা কিন্তু আছেন। আমি কিন্তু আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না, ছাত্রলীগের কোনো পদে ছিলাম না। আমি বিএনপির আমল তো আসে নাই, আওয়ামী লীগের আমলেই আমি নির্যাতিত। এই শেখ হাসিনার বিআই মশাইয়ের বারবার টর্চার শিকার, উনি আমাকে ফরিদপুর থেকে ডিউলেটারে বদলি করছিলেন। এরপরেও এখনো আমার উপরে কিসের এত রাগ আমি জানি না। আমি অ্যাসেম্বলিতে দাঁড়াইছি, একটা সুন্দর ইভেন্ট ছিল, যে সব প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা দাঁড়াবে, তারপরে আগের মতো পিটি করবে, তারা শপথ বাক্য পাঠ করবে, জাতীয় সঙ্গীত গাবে। তো আমি দাঁড়ানোর পরেই আমি দাঁড়াইছি, প্রথমে আমার ব্যাচের কয়েকজন সামনে ছিল, তা আমি বললাম যে আমি তো একটু মানে তোরা তো বেশি লম্বা, আমি তো একটু ওদের চেয়ে একটু কম উচ্চতার, প্লাস আমি তো সবসময় মানে ক্লাস ক্যাপ্টেন থাকতাম। আমি কিন্তু জেলা স্কুলে ক্লাস 4 থেকে আমি পড়ছি ম্যাট্রিক পর্যন্ত। ক্লাস 4-এ আমার রোল ছিল 23, এরপরে 5-এ ছিল 10, 6-এ ছিল 3, 7-এ ছিল 5, 8-এ ছিল 2, 9-এ ছিল 3, 10-এও ছিল 3। কিন্তু আমি প্রি টেস্টে যেয়ে ফার্স্ট হয়েছিলাম ফরিদপুর জেলা স্কুলে। এবং এই যে হয়েছি না, আমি কোনো টিউশন ছাড়া, কারোর কাছে না পড়ে, স্কুলের কোনো স্যারের কাছে আমি পড়িনি। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ যারা স্যারের কাছে পড়তো, বিশেষ করে আমার ব্যাচের যে ফার্স্ট বয় মাহবুব, ও মুক্তিযোদ্ধা কোটায় অ্যাডমিন পুলিশ ক্যাডারে আছে। ও কিন্তু আমার সাথে মানে অনেক বেইনসাফি করতো, সেটা পরে আমি জানতে পারছি। স্যারদের কাছে পড়তো, ফাইনাল পরীক্ষার খাতা তো আমাকে দেখাইতো না, খাতায় ও প্লাস মাইনাস উল্টাপাল্টা করে, আমার খাতায় উল্টাপাল্টা ভুল করে ওই না মার্ক কমাই দিত, ও ফার্স্ট হয়ে যেত, আমি সেকেন্ড হয়ে যেতাম। প্লাস আমাদের হিন্দু ধর্ম শিক্ষা এবং সংস্কৃততে মার্ক কম দিত। আমি পুরা একেবারে হসন্ত সহ, বই বই সহ কোনো ভুল ছিল না, একদম বই টু দা পয়েন্ট আমি শ্লোক শ্লোক লিখে দিতাম। তারপরেও সর্বোচ্চ 97 পাইছিলাম, অনেক বলার অনুরোধ করার পর। ম্যাক্সিমাম 80, 80-র উপরে আর মার্ক যেত না। এর তাহলে ওই যে 20 মার্ক আমি মুসলিমদের চেয়ে কম পাইতাম, আমি সেকেন্ড হয়ে যেতাম। আর এই কারণে দেবাশিস আমার ব্যাচমেট, ওর ডে শিফটে ছিল, দেবাশিস কাপুরিয়া, ওর বাবা রাজেন্দ্র কলেজের শিক্ষক। ও আরবি সাবজেক্টটা নিছিল, আরবি পড়তো ও, সংস্কৃত বাদ দিয়ে হিন্দু হয়েও ও আরবি আরবি পরীক্ষা দিত। আরবিতে 100-তে 100 পাওয়া যেত, এটা আমাদের সংস্কৃততে এটা পাওয়া যেত না। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এগুলো অন্য প্রসঙ্গ। তো আমি আজকে তারপরে গেলাম, লাইনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি তোদেরকে বললাম যে দেখ, আহ, আমি আমি কিন্তু সামনে যেতে দিই। তখন ওরা বললো যে তুই তো ক্যাপ্টেন ছিলি, তুই ভালো ছাত্র ছিলি, ঠিক আছে দাঁড়া, সামনে দাঁড়া। দাঁড়াইলাম, পরে যেই আমি সামনের দিকে দাঁড়াইছি, সামনে ডিসি স্যার, এসপি স্যার, তারপরে প্রীতিলতা ম্যাডাম, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখন জেলা স্কুলের, অন্যান্য স্যাররা, আরো কমিটির লোকজন, তাদের সাথে আমি দেখা করার সুযোগ পাইনি, কারণ আমি ঢুকতে ঢুকতেই দেরি হয়ে গেছে। তারপরে দাঁড়াইলাম, ওমা, এর মধ্যেই পিছন থেকে ধারাম ধারাম করে 2টা লাথি আমার পশ্চাৎ দেশ বরাবর। জি, আপনারা খুশি হয়েছেন না অনেক? আগে একবার ডিম মারলো, এখন আবার পশ্চাৎ দেশ বরাবর লাথি মারলো। আমি আমার জেলা স্কুলে 20 বছর আগে আমি ম্যাট্রিক পাস করছি, আমি এত বছর পরে গেলাম, আমি কত আদর যত্ন পাইলাম। ডিসি স্যার, এসপি স্যারের সামনে আমার এগুলো লাথি পিছন থেকে 2 বার।
আমি পিছনে তাকায় বললাম, এই কিরারে? তখন পিছনে ছিল হচ্ছে আমার ব্যাচমেটরা ছিল, কিন্তু কেউ এটা করবে না। দুজনরে আমি সন্দেহ করি। এক হচ্ছে এই যে আরং লেডিস ছেলের আছে বাজারের মধ্যে, তমাল সাহা। ও আগের বউটা পুড়ে মারা গেছে, এখন ওই আগুন ধরাই দিছে না কিভাবে মারা গেছে আমি জানি না। যখন ঢাকা মেডিকেল কলেজে ওর বউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তখন মৌসুম ও আমার জগন্নাথ হলে আসছিল, আমি ওদের সাথে ছিলাম। এরপরেও আবার বিয়ে করছে বোধহয়। সাহা সাহা সম্প্রদায়ের সাথে আমার একটা দ্বন্দ্ব আছে, আপনারা জানেন। ফরিদপুরে যে সুবল সাহা থেকে শুরু করে এই যে কাউন্সিলর কৃষ্ণা সাহা, তারপরে আমার এই শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীর শ্যামল সাহা থেকে শুরু করে, এরা তো আগে আমার সাথে বিয়ের প্রস্তাব দিছে, আমি রাজি হই নাই। যেহেতু আমি গুহ, আমার মার পছন্দ হচ্ছে ব্রাহ্মণ অথবা কায়স্থদের সাথে করা। যাই হোক, এটা আলাদা বিষয়। তো তারা আমাকে এখন শত্রু হিসেবে গণ্য করে, দীর্ঘদিন ধরেই এক ঘুরে করে রাখছে, অত্যাচার করে। তো আরেকজন হচ্ছে বলাই কর্মকার। এই বলাই কর্মকার হলো সেই বলাই কর্মকার যে আমাকে নরডেম কলেজের হোস্টেলে রামকৃষ্ণ মিশনে যখন ইন্টারমিডিয়েটের পরে 3 মাস আর থাকতে দিবে না, কাউকেই থাকতে দেয় না, তখন কোথায় থাকবো বলাই আমারে বলছিল, তা আমার সাথে শ্যামলীতে ওর বাসায় আমাকে থাকতে বলছিল। আমি এই জন্য আর কোথাও বাসা খুঁজি নেই। কিন্তু হোস্টেল ছাড়ার আগ মুহূর্তেও আমারে বলে দেয় যে না, আমার এখানে থাকা যাবে না, বাড়িওয়ালার নিষেধ আছে। পরে আমি জানতে পারছি বাড়িওয়ালা জানতোই না যে আমি এখানে থাকবো। পরে আমি যাইয়া যখন জিজ্ঞেস করছি, বাড়িওয়ালা বলছে যে তোমার মতো ভালো ছাত্র থাকলে তো কোনো সমস্যা নেই, ও থাকলে তো সমস্যা। যাই হোক, এরপরে আমি 3 মাস 3 জায়গা থাকলাম। আমার অসুস্থ হয়ে পড়লাম। আমি প্রথমবার মেডিকেল কোচিং এ টিকলাম না, মেডিকেল ভর্তি পরীক্ষায়। এরপরে কৃষি ভার্সিটিতে ভর্তি হইলাম। তারপরে ঢাকা ভার্সিটিতে, পরে বাবা মারা গেল, পরে ঢাকা ভার্সিটিতে ভর্তি হইলাম। বাবা ওই সময় খুব কষ্ট পাইল, কারণ ও আমারে বড় একটা ধাক্কা দিল, আমি ভালো কোথাও চান্স পাচ্ছিলাম না। আবার আর্মি মেডিকেলে একদম লাস্টের ধাপে হাতে লাল সুতা দেখে আহ, এটা পড়ছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে, আমার মা ছিল যে আমার কোনো ক্ষতি হবে না এই জন্য। এটা দেখে একটা সাম্প্রদায়িক ট্যাগ লাগায় আমার বাদ দিয়ে দেওয়া হয়, সেটা আলাদা বিষয়। এরপরে আমার বাবা হতাশায় প্রতিবেশীর বাসায় মারা গেল। তারা কি মেরেই ফেললো না কি করলো আমি জানি না, কিন্তু উনি খুব হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু উনি সুইসাইড করেন নাই। এরপরে আমার জীবনে অনেক কষ্ট, আপনারা জানেন যে আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, এদিকে বাড়িঘর দখল হয়েছে, আমার মার উপরে হামলা হয়েছে, আমার উপরে হামলা হয়েছে। এখনো ওই যে বললাম, শ্রীঅঙ্গনের ফেও পিছনের থেকে যাচ্ছে না। শ্রীঅঙ্গনের এই জমির কাগজ নাই, এবং তারা আমার জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে নানাভাবে, অপদস্থ করে। এখন আমারে যে জায়গা দেয় সে জায়গায় পিছনে লোক লাগায় রাখে। আর ওদের দুইজন, বলাই অথবা তমাল, এই দুজনের একজন আমাকে পরপর 2বার লাথি দিল। তো দেওয়ার পরে আমি দেখলাম যে এখন আমি যদি ওদেরকে লাথি দিই বা আমি যদি সিন ক্রিয়েট করি, তাহলে ডিসি স্যারের সামনে আমি ভিলেন হয়ে যাব। পুরা স্কুল এবং সিনিয়র জুনিয়র সবাই দেখবে যে আমি কত খারাপ। অলরেডি তো আমার বিরুদ্ধে অনেক কিছু অপপ্রচার আছে, আমি পাগল এই সেই। এটা তারা দেখবে, দেখার পরে তারা আমাকে হয়তো খারাপ ভাববে, আমি এই জন্য চুপ করে গেলাম। তারপরে অনুষ্ঠান হলো, শপথ বাক্য পাঠ, জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে সবকিছু আমি অ্যাটেন্ড করছি। তারপরে ওরা করলো কি, ওইখান থেকে চলে গেল স্মোকিং জোনে, পুকুর পাড়ে খুব সুন্দর করে পুকুর বাঁধাইছে। পুকুরের সাথে প্রাচীন গাছটার সরাসরি শেকড় মন্দন ছিল, সে শেকড় মেকড় কাইটে সরাই দিয়ে চারদিক দিয়ে পার বাঁধছে করিম গ্রুপের নামে। তো করিম গ্রুপের যিনি কর্ণধার, উনি এই সদস্য সচিব এই কমিটির, উনি এটা করছেন। হয়তো সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, আমি জানি না। যে স্কুলে অনেক কিছুই দেখলাম যে চেনা যাচ্ছে না। এটা মিনিস্ট্রির অনুমতি নিয়ে করছে কিনা, এটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় বলতে পারবেন, ডিসি স্যার বলতে পারবেন, এটা কমিটির যারা তারা বলতে পারবেন। আমি এটা একটা লেখা দিছিলাম যে ঠিক আছে, উন্নয়ন হোক, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে যেন না হয়। আমি যেন আমার বাচ্চাকে নিয়ে বা নাতিকে নিয়ে এখানে গিয়ে বলতে পারি যে দেখো, এখানে এখানে আমরা এই করতাম। এখন যেটা অনেক কিছুই দেখলাম যে তারপরেও এটা আমার, আমি তো তাই বলে কোনো খারাপ কিছু বলি নাই বা বয়কট করিনি বা কোনো কিছু ভাঙতে যাইনি। তা আমার লাথি দেওয়ার কি দরকার ছিল? আমার লাথি দিয়ে আমাকে স্বাগত করলো। ঠিক আছে, তারপরে আমি ওদের সাথে গেলাম। দেখলাম যে আমার কথার প্রেক্ষিতে ওইখানে আগে ছিল না, টয়লেটের ব্যবস্থা ছিল না। একদিনের মধ্যে আমি যেটা বলছিলাম যে এত লোকের জন্য, 6-7 হাজার লোকের জন্য নিবন্ধিত, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা নাই। দেখলাম যে পুকুরের পাশে গেটের ওই সাইডে দেখলাম যে বাঁশ দিয়ে আর এমনিতে এটা ঘেরাও করে দিয়ে গর্ত করে দিয়ে টয়লেটের ব্যবস্থা করছে। তো এখানে তো বড় টয়লেট করার কায়দা নেই, ছোট টয়লেট করার ব্যবস্থা আছে। তো যাই হোক, এরপরে
তারপরেও যেটা করছে ভালো করছে, ড্রেসিং করার দিয়ে দিছে। তো ওইখানে আমার ব্যাচমেটরা বসা, আমি এখানে কিছুক্ষণ ওদের সাথে বসলাম, তো ওরা সিগারেট টিগারেট খাচ্ছে, আমি তো সিগারেট টিগারেট খাই না। আমিই বলছিলাম পরশু দিনের প্রোগ্রামে গানের অনুষ্ঠান কাওয়ালির মধ্যে অনেকে সিগারেট গাঁজা মাজা খাচ্ছিল, আমি বলছিলাম যে এটা যাতে না হয়, একটু অন্য জায়গায় স্মোকিং জোন করতে, সেটা করছে পুকুর পাড়ে। তো সেখানে আমি সেখান থেকে চলে আসলাম। আসার পরে এদিকে র্যালি শুরু হয়ে গেছে, আমার একা একা যেতে ইচ্ছা করলো না। আমার মনে হলো যে আমার বন্ধু বান্ধবের সাথে আমি যাই। তো ওরা বরাবরই দেখে যে আমারে দেখে, সবার দোষ দিচ্ছি না, যারা আমার ব্যাচ প্রতিনিধি তারা একটা সিন্ডিকেট করছে যে আমারে একা রাখবে, আমারে মিশতে দিবে না, আমাকে বারবার হ্যারাসমেন্ট করবে, আমাকে অপদস্থ করবে, এবং আমি কিছু বললে আমার ওদের মারবে। তা আমি এই জন্য কিছু বলিনি, হাসি মুখে ওদের সাথে দাঁড়ায় গেছি। পরে শেষের দিকে গেলাম, যাওয়ার পরে আমি আমার তাল মতো আমি আগায় যাচ্ছি, ওরা বারবার থেমে যাচ্ছে, থেমে যায় মানে 3-4 বার। আমি আগায় যাচ্ছি, ওরা থেমে যাচ্ছে, আমি আবার থামি, কিরে, ওরা আমার পাত্র দেয় না, মানে এমন একটা অবস্থা, মানে আমার এই ব্যাচের থেকে এক ঘুরে ফিরছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপরে পুরো অনুষ্ঠান আমি, তারপরে কিছু দূর যাওয়ার পর আমি রোদের অপেক্ষা না থেকে আমি পুরো শহর প্রদক্ষিণ করে এসে আমি ওই অসুস্থ শরীরে, আমার বললাম না পিছিয়ে 2 বার লাথি দিচ্ছে, আমার কিন্তু কোমরে ব্যথা করতেছে, কিডনিতে ব্যথা করতেছে। যারা দিছে তারা কিন্তু জানে যে আমার কিডনিতে পাথর, আমি অসুস্থ, তারপরেও তারা আমার কিডনি বরাবর লাথি দিচ্ছে 2টা। দেওয়ার পরে এরা আবার কুটি মিয়ার নাম বলছে, বলতেছে কুটি মিয়ার পক্ষ থেকে। তা আমি তখন সিন ক্রিয়েট করলাম না, কারণ আমি সিন ক্রিয়েট করলে বিষয়টা যেহেতু একটা বড় প্রোগ্রাম, প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে, আমি এই জন্য কাউরে, আর যেহেতু তাদেরকে বলছি তারা এটা ব্যবস্থা নিচ্ছে না, আমি এসে আমি ফেসবুকে বলতেছি, কারণ আমার বলার জায়গা তো এই জাকারবার্গ অসহায়ের সহায়, এটা ছাড়া তো আর উপায় নাই। যাই হোক, এরপরে অনুষ্ঠান শেষে ওইখানে ঘুরে আসার পরে নাস্তার ব্যবস্থা, নাস্তা করতে গেলাম লাইনে, সেখানে একটা স্যান্ডউইচ, একটা হচ্ছে ছোট কেক, আর 1 বোতল পানি। এটা নিয়ে মনে হইলো যে আমি মঞ্চের সামনে যেয়ে একটু বসি, দেখি যে কি আয়োজন হয়। তো মঞ্চের ওইখানে গেলাম, যাওয়ার পরে তো দেখি যে ওইখানে মুরব্বীরা সব বসা। আমি অনেককে চিনি, অনেককে চিনি না। যেহেতু আমার মানে আমাকে কেউ ডাকতেছে না, চিনেও কথা বলতেছে না, আমি আর নিজে থেকে একবারে কথা বলার প্রয়োজন মনে করলাম না। তো যেহেতু এখানে সিনিয়ররা আছেন, ওইখানে দেখলাম যে অনেকে বক্তব্য দিচ্ছেন, কারা কারা বক্তব্য দিবে এটার কোনো লিস্ট হয়েছে কিনা, বা ব্যাচ প্রতিনিধিকে বলছে কিনা। আমার ব্যাচের প্রতিনিধিরা কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি, আমাকে বলে নাই যে এরকম। তো ঠিক আছে, আমিও এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ পাই নাই, বা আমি আর চাইতে চাইনি। তারপরে আমি কিছুক্ষণ বসার পরে মনে হলো যে খিদা লাগছে, ঠিক আছে খাবার যাই। দেখি যে আগে থেকে অনেকে কিন্তু প্যাকেট নিয়ে বেরোইছে, কিন্তু আমি যেই খাবার টোকেনের ওই দোকানের মানে যেই টোকেনের ব্যবস্থার সামনে গেলাম, লাইনের সামনে, ওই মুরব্বী একজন হ্যান্ড মাইকে ঘোষণা দিল এখন হবে না, নামাজের পরে হবে, মানে 2টার পরে। আমি যখন দাঁড়াইছি তখন বোধহয় 1:38 বা 36 বাজে। আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা হয় তাই হচ্ছে। তারপরেও আমি এখানে দাঁড়ায় রইলাম পরে নামাজের আগেই তারপরে ছেড়ে দিল। আরো অনেকে ছিল সিরিয়ালে, আমি সিরিয়ালে পরে দাঁড়াইলাম, খাবার নিয়ে আসলাম। খাবার নিয়ে আসার পরে এখন বাসায় এসে দেখতেছি যে খাবারটা পচা, নষ্ট। গতদিন কাওয়ালিতে গরু ছিল, মুরগি ছিল কিনা জানতাম না, আমি সেই খাবারটা আমি এই জন্য খাইতে পারিনি। সেটা যদিও কুটি মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ছিল, আমি তো জানতাম না বলেই গেছি। পরে এখন আমি আজকের প্রোগ্রামটা তো সর্বজনীন, আমাদের কাছ থেকে চাঁদা নিছে। এখন এই যে বিরিয়ানি, এটা আমার কাছে গন্ধ লাগতেছে, আপনারা চাইলে একটু এসে তদন্ত করে দেখতে পারেন। এখানে আপনারা আসলে একটু দেখতে পারেন যে আহ, বিষয়টা এটা এটা ঠিক হয়েছে কিনা, কারণ এই বিষয়টা আমার কাছে তো একটু মনে হচ্ছে যে একটু গন্ধ। যাই হোক, এখন আহ, এটা না হয় না খেলাম বা অল্প একটু খেলাম, সেটা সমস্যা না, এটা হইতেই পারে। অনেকগুলো প্যাকেটের মধ্যে 1-2টা খাবার খারাপ হইতেই পারে, এটাকে ব্যর্থতা বলা যাবে না। তারপরে আমি চলে আসলাম, কেন আমার ওখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বললাম ব্যাচমেটদেরকে কেউ হুমকি দিয়ে রাখছে যে আমার সাথে যেন কেউ নাম এসে, এই জন্য আমি বাধ্য হলাম চলে আসতে। এসে আমি দেখলাম যে এই জিনিসগুলো দিছে, আপনাদেরকে দেখাই। এই একটা খুব সুন্দর টি শার্ট দিছে, টি শার্ট যদিও গায়ে দেই নেই এখনো। তারপরে এই যে ব্যাগটা দিছে, এই যে ব্যাগ, পিঠে ঝোলানোর ব্যাগ, মানে খেলার বা জগিং করতে যাওয়ার যে ব্যাগ সেরকম।
একটা টুপি দিছে, এই যে টুপি, এই যে আইডি কার্ড দেখাইলাম এটা দিছে। তারপরে এই যে মগ দিছে একটা, এই যে একটা মগ দিছে, এই তো। এখন বিরিয়ানির প্যাকেট দিছে, সাথে একটা মোজো দিছে আর একটা পানির বোতল দিছে। এগুলো আসলে না দেখাই, পাশেই আছে। এখন 75 বছর পূর্তি হয়েছিল নরডিম কলেজে ঢাকায় গত বছর জানুয়ারিতে। তখন সেখানে একদিনের প্রোগ্রাম ছিল, 2-3 বারের খাবার ছিল, তারপরে একটা সুন্দর ব্যাগ ছিল, যেটা বলে কম্পিউটার ব্যাগ। ব্যাগের দামই 1200-1500 টাকা হবে। তারপরে এই মগটা দিছে, ছোট হইলেও সুন্দর, একদম সুন্দর, দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে আজকের, বড় কিন্তু মানে ডিজাইনটা আমার কাছে কলেজেরটা মনে হয়েছে ভালো বেশি। এটা অনেকের পছন্দ চেঞ্জ অন্যরকম হতে পারে। আর এই যে এই কেসটা দিছিল, এই যে দেখেন পিতলের, খুব সুন্দর, নরডেম কলেজ 75 লেখা। তারপরে আহ, বললাম যে ব্যাগ দিছিল, ব্যাগটা এখনো ব্যবহার করা যায়, সবাই নিয়ে অফিসে আদালতে যাওয়া যায়। আর এই যে আমার ওইখানেও ম্যাগাজিন দিছিল, এখানেও একটা ম্যাগাজিন দিছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা আসলে আমার কাছে ম্যাগাজিনের জন্য লেখা চাই নাই। ম্যাগাজিনটা আমি একটু আপনাদেরকে দেখাই যে ম্যাগাজিনটা কত সুন্দর, দেখেন। এই দেখেন পিছনেই পুরোটা জুড়ে করিম গ্রুপ, মানে করিম গ্রুপই তো এটার সদস্য সচিব কুটি মিয়া, এই করিম গ্রুপের মালিক, মানে গোল্ডেন লাইন, করিম জুট মিল থেকে শুরু করে এই যে অনেক কিছু, এই যে গোল্ডেন লাইন পরিবহন, ওনাদের অনেক বিজনেস, আমরা অনেক অনেক বড় লোক। তা আমি গোল্ডেন লাইনের বিভিন্ন সার্ভিস নিয়ে বিভিন্ন সময় কথা বলছিলাম, আম, ভাড়া নিয়ে 400 টাকা 450 টাকা ভাড়া ঢাকা থেকে ফরিদপুর, এগুলো উন্নয়নের জন্যই বলছিলাম, কিন্তু এইটার জন্য আমাকে অপমান অপদস্থ করতে হবে, এটার তো কোনো মানে হয় না। আমি তো অনেকদিন ধরে আপনাদের কাছে যাইও না। যাই হোক, এই যে দেখেন সুন্দর ম্যাগাজিন, এখানে কি আছে না আছে এগুলো আমার দেখার বিষয় না, এটা আমি এখনো দেখতে পারিও নি পুরোপুরি। এই যে সম্পাদক মন্ডলী, অনেক বড় বড় নাম, এই যে দেখেন 2 নম্বরে দেখতে পাচ্ছেন প্রবীর কান্তি বালা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, এখন আগে ছিল ফরিদপুর প্রতিনিধি। তারপরে দেখেন এই যে এখানে অনেকেই আছেন, এই যে তামজিদ রহমান, তামজিদ রহমান হচ্ছে আমার ব্যাচমেট। সৈকত রহমান আমাদের জেলা স্কুলের স্যার, তার ছেলে। তারপরে এই যে এখানে সার্বিক সহযোগিতায় দুজনই আমার ব্যাচমেট 05-এর, নাজমুল হক রুবেল আর ইশতিয়াক রাজীব। নাজমুল হক রুবেল সম্ভবত করিম গ্রুপে চাকরি করে, সে দেখি যে কুটি মিয়ার পিছে পিছে ঘুরে সবসময়। ঠিক আছে, ভালো কথা। এই যে সুন্দর প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সাজাইছে। এই যে উনি হচ্ছেন, যদিও পরিচয় নাই, উনি আহ্বায়ক এই পুনর্মিলনী অনুষ্ঠানের। তারপরে এই যে কুটি মিয়া, ফরিদপুরের বিখ্যাত ব্যবসায়ী, জেলা স্কুলের গর্ব, সারা বাংলাদেশ ওনার বাস চলে, গোল্ডেন লাইন। অনেকে বলে যে অশোক লেল্যান্ডের বাসের উপরে নাকি হিনোর লোগো লাগায়, এটা আলাদা বিষয়। প্রীতিলতা ম্যাডাম আমার খুব শ্রদ্ধেয় মানুষ, ওনার এবং বাংলা একাডেমির পরিচালক তপন বাগচি আত্মীয়। ওনাদের জন্য আমার বাবা কই বাবু ফরিদির অনেক ভালো সম্পর্ক ছিল, অবদান ছিল, সেগুলো সবাই ভুলে গেছে, ভুলে যাক, সমস্যা নেই। উনি প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত দেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন সুন্দর পুকুর বাঁধা হয়েছে, এরকম এখনো হয় নাই, পুরোপুরি হবে বোধ হয়। তো এটা তো বললামই যে অনেক কিছুই চেনা যায় না বর্তমান স্যাররা। এই যে এই হচ্ছে কমিটি, বিশাল কমিটি, এখানে অনেককে আমি চিনিও না। যাই হোক, এগুলো এদের মধ্যে কয়জন জেলা স্কুলে 1 থেকে 10-এর মধ্যে ছিল রোল বা ভালো রেজাল্ট করছিল আমি জানি না, কিন্তু তারা ব্যক্তিগতভাবে খুব প্রতিষ্ঠিত। এই যে প্রবন্ধ, প্রবন্ধ বিশাল একটা, অনেক বড় একটা প্রবন্ধ, এইটুকু 4 জন মিলে লিখতে হয়েছে।
চারজনে লিখছে যে পান্নাবালা, প্রবীর কান্তি বালা, একই নাম, একই জন, প্রথম আলোর সাংবাদিক। তারপরে আমি যেটুকু প্রথমবার দেখলাম আর কি, সেটুকুর মধ্যে এই যে দেখেন, মৃত মানুষও লেখা দিছে। আমি খুব সামান্য মানুষ, আমি লিখতে পারিনি, আমার কাছে লেখা চাইনি, আমি আমার লেখার যোগ্যতা মনে হয় নাই। এই যে হাবিবুল্লাহ সিরাজি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, উনি মারা গেছেন 2021 সালে, আজ থেকে 5 বছর, 5.5 বছর আগে। ওনার লেখা এখানে আছে। তারপরে এই যে দেখেন, এই যে কমিটি, প্রকাশনা কমিটি কারা বই লিখছে, এখানে এই যে মানে এই ম্যাগাজিনের পিছনে যারা, এই যে প্রবীর কান্তি বালা, প্রথম আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি ছিলেন এবং এখন নিজস্ব প্রতিবেদক। ওনারা যেহেতু আছেন বড় বড় মানুষ, এই যে নাজমুল হক রুবেল কুটি মিয়ার পিছে পিছে ঘুরে আমার ব্যাচমেট, এই যে তামজিদ রহমান, এই যে SM ইশতিয়াক, তিনজনই আমার ব্যাচমেট। দেবদুলাল গুহর চেয়েও বড় ব্র্যান্ড তারা, এই জন্য তারা প্রকাশনা কমিটি, উপকমিটিতে জায়গা পেয়েছে। আর পান্নাবালা তো অবশ্যই অনেক বড় সাংবাদিক। তারপরে যেগুলো খালি চোখে দেখা যায় আর কি, সেগুলোর কথা বলতেছি। এই যে পান্নাবালার লেখা আছে, তারপরে ওনার ভাইয়ের লেখা আছে, এই যে তামজিদের লেখা। ওর বাবা সৈকত স্যার আমাদের জেলা স্কুলের স্বনামধন্য শিক্ষক। তো খুব দেখেন পরিচয়টা দেখেন, বর্তমানে ঔপন্যাসিক হিসেবে 3টি প্রকাশনী ও নাট্যকার বা স্ক্রিপ্ট লেখক হিসেবে একটি প্রোডাকশন হাউসে কর্মরত। কত বড় ব্যক্তিত্ব, দেখতে দেখতে পাচ্ছেন, ভাবতে পারেন, 1.5 পৃষ্ঠা জুড়ে তার লেখা। আর এই যে এই হচ্ছে আমাদের স্কুলের আমার ব্যাচের ছবি। এই ছবির মধ্যে কিন্তু আমি নাই, আমি কিন্তু নাই, আমি আমাকে দেখতে পাচ্ছি না, আমি নাই এখানে। বহিরাগত অনেকে আছে। এই যে দেখেন, এই ছেলেটা হচ্ছে প্লাবন সরকার বাপু। ও কিন্তু মহিম স্কুলে পড়ছে, কিন্তু জেলা স্কুলে পড়েনি। প্লাবন সরকার বাপু এনজিওতে চাকরি করে। এই যে শ্রীরঙ্গন দক্ষিণ পল্লীতে আমার বাড়ি, আমার বাড়ির সামনে। ওর বাবা কিছুদিন আগে আমার মার উপরে হামলা করছিল, আমার উপরে হামলা করছিল, আমার বাড়ি ঘর লুটপাট করছিল। এই যে বলাই, যে আমার আজকে বলাই এবং হচ্ছে তমাল, এই দুইজন লাত্তি দিছে। বলাই আছে এখানে, তমাল আছে কিনা, এই যে এই হচ্ছে SM ইশতিয়াক। আগে গান টান করতো, এখনো পুরাপুরি হুজুর হয়ে গেছে। ইশতিয়াক এই কমিটিতেও আছে। এই যে নাজমুল, ওরা আছে, তো ওরা ওদের ছবি রাখছে আর কি। তারপরে এই যে আমাদের আওয়ামী লীগের যিনি MP ছিলেন সংরক্ষিত আসনে, তার ছেলে প্লাবন, লাবলু কাকার ছেলে। যাই হোক, এগুলো সবাই আছে, আমি নাই। আমি খুব ছোট মানুষ, তো আমি, আমার না থাকতেই পারে, কোনো ব্যাপার না। তারপরে এই যে আমার ব্যাচমেট একজন আছে, জিসান, যদিও স্কুলে আমার 1 ব্যাচ জুনিয়র। ও ফরেন ক্যারিয়ারে চান্স পাইছে, আমি শিক্ষা ক্যারিয়ারে পাইছি। আমার কোনো কোটা নাই। আমার বাবা মুক্তিযুদ্ধ করলেও আমার বাবা কোটা রাখেন নাই। এই যে আমার আত্মীয় আরেক গুহ স্যার, তনু স্যার, আমার খুব প্রিয় স্যার। উনি আমাকে দিয়ে ওই পুকুর পাড় থেকে ব্যাট আনাইতেন, এবং যারা পড়া পারতো না তাদেরকে উনি, এটা এটা দরকার ছিল না, এটা পোলাপান বেয়াদব হয়ে যায়। এখন সেই রাগটা পোলাপান আমার উপর রাখছে কিনা এখনো কে জানে। অনেক বড় বড় মানুষ দেখেন, অনেক বড় বড় মানুষ ফরিদপুর শহরের একেবারে, যারা হচ্ছে ক্রিম, মানে যারা হচ্ছে ফরিদপুরে, যাদের ছাড়া ফরিদপুর ভাবাই যায় না। এই যে বিপ্লব বালা, বিপ্লব বালাকে ওই যে প্রথম আলোর বললাম না, সাংবাদিক, বড় সাংবাদিক, পান্নাবালার বড় ভাই। ওনারও একটা লেখা আছে, সুন্দর ব্যাপার। ওনার ওনার ভাই প্রকাশনা কমিটিতে আছে, ওনারও একটা লেখা আছে। আচ্ছা, তারপরে যে বললাম যে সিরাজি কাকু আছেন, 5 বছর, 5.5 বছর পরেও আমাদের মাঝে আছেন। খুব আমাদের সৌভাগ্য এটা, এই সৌভাগ্য তো সবার হয় না। তারপরে পান্নাবালার লেখা তো আছে, পান্নাবালার লেখা তো দেখাইলাম না। এই যে দেখেন কত বড় সুন্দর লেখা, এই যে, এই দেখেন প্রায় 2 পাতা জুড়ে লেখা, 2-3 পাতা জুড়ে প্রায় লেখা, 2.5 পাতা।
ভাবা যায়। এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনিও তো মারা গেছে, মাসুদ হোসেন, ওনার লেখাও আছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রবাসী, আমেরিকা প্রবাসী আমাদের শোভান কাকুর লেখাও আছে। তো খুব ভালো বিষয় একটা যে সবাই আছে, সবাই আছে। আমি আসলে কেন যে গেলাম আমি এখন নিজেই বুঝতে পারতেছি না যে আমি কেন গেলাম। 185 বছর পূর্তি ফরিদপুর জেলা স্কুলে, ফরিদপুর জেলা স্কুলের আমি কিছু না, আমি খুব সাধারণ ছোট মানুষ। তিনজন যারা এখন জেলা স্কুলের দায়িত্বে, তিনজনই হিন্দু। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার, আহ তারপরে বাকি দুইজন নন্দন স্যার আর রাজ স্যার, দুইজনই হিন্দু, ওনারা সহকারী প্রধান শিক্ষক। এরপরে আমি দেবদুলাল গুহ, আমি গিয়ে মানে এখানেও একটা হামলার শিকার। আপনি বলতে পারেন যে বন্ধু বান্ধব মজা করে দিছে, মজা করে দেয়া, এটা তো মজা করে দেয়া না। আর আমি তো এই ধরনের ঠাট্টা আর কি পছন্দ করি না। আমি হচ্ছি পড়ালেখা করছি, ভালো ছাত্র ছিলাম। 20 বছর পরে এখন এই পিচ্ছি পিচ্ছি পোলাপানের সামনে, তাও মানে স্কুলের পিচ্ছি পিচ্ছি পোলাপানের সাথে অ্যাসেম্বলিতে দাঁড়াইছি একটা সুন্দর শুভারম্ভ করার জন্য, সেখানে পিচ্ছি পোলাপানের সামনে দিল আমার পাছার মধ্যে লাগতে। কি আনন্দের ব্যাপার না? না, আনন্দের কোনো কমতি নাই। এই জন্য আনন্দের চোটে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। আরেকটা দাবি করতেছি যে একটু জেলা স্কুলের একটু মার্কশিট গুলো একটু চেক করে দেখেন তো, যে 2005 ব্যাচে দেবদুলাল গুহ নিপুণ এই ছেলেটা কেমন ছাত্র ছিল। যারা যারা এই কমিটিতে আছে, কুটিমিয়া থেকে শুরু করে এই যে যারা যারা এরা কত ভালো ছাত্র ছিল, আমার চেয়ে ভালো রেজাল্ট করছে কিনা, আমার চেয়ে বেশি মার্ক পাইছে কিনা। আমি তো কোনো টিউশন ছাড়া, কোনো ধরনের স্যারের কাছে পড়া ছাড়া জেলা স্কুলের দুজন স্যারের কাছে পড়তাম, তাও ম্যাট্রিকের জন্য, মানে টেস্ট পরীক্ষার পরে। একজন হচ্ছে গাইন বাবু, মনমথ গাইন, আর একজন হচ্ছে আমাদের ইংলিশের স্যার ছিলেন একজন, উনি মারা গেছেন, হিন্দু ভদ্রলোক। আর একজন উনিও। তো যাই হোক, এখানে আমার যে রেজাল্ট, আমি প্রথম আলো হেড অফিসে সাংবাদিকতা করছি 7 বছর। তারপরেও মানে আমার চেয়ে, ঠিক আছে এখানে উনি এখন নিজস্ব প্রতিবেদক পান্না, কবির কান্তি বালা, আমার আগের জেনারেশন। আমি হয়তো তার পর্যায়ে একদিন যাব। আমি হয়তো মানে বিসিএসটা হয়ে গেল পরে আমি ওইখানে নিশ্চিত চাকরি ছেড়ে আমি আজ থেকে 9-10 বছর আগে আমি চলে আসছি বিসিএস শিক্ষা ক্যাডারে। আমি ওইখানে এই যে প্রদায়ক কার্ডটা আমার ছিল, এই কার্ডটা কিন্তু তখন সবাইকে দিত না। আমি একটা কার্ড পাইছিলাম, নিশ্চয়ই ভালো লেখালেখি করছি, বড় বড় লেখা দেবদুলাল গুহ নামে প্রথম আলোতে আপনারা যে লেখাগুলো দেখতেন আমারই লেখা ছিল। আর আমার বাবা কবি বাবু ফরিদি, ফরিদপুরের সন্তান, ওনাকেও তো আপনারা মোটামুটি সবাই চেনেন। তো বিষয় হচ্ছে যে আমি কি পাপ করছি আমি জানি না, যে এইভাবে আমাকে স্বাগতম জানানো হলো প্রোগ্রামে। এবং ডিসি স্যারের, এসপি স্যারের নির্দেশ থাকা সত্ত্বেও আমি বারবার বলছি যে আমাকে হুমকি দিছে, আমাকে একটা হামলা টামলা করতে পারে একটাই। তারপরেও এই ঘটনাটা মানে অন্যদেরকে দিয়ে না করে ব্যাটসম্যানদেরকে দিয়ে করাইলো, যাতে এটারে ওইভাবে চাপাতে দেওয়া যায় যে বন্ধু বান্ধব মজা করে করছে। তো না, এটা তো ছোট ছোট পোলাপানের সামনে জুনিয়ররা আছে। এটা তো আর আরেকটা কথা এখানে দেখলাম যে খাবারের এখানে বলতেছে এখানে কেউ সচিব ছোট নাই, সবাই সমান। সবাই যদি সমান হবে তাইলে এখানে মঞ্চে যারা যারা বক্তব্য দিছে সবাই কি সমান হিসেবে বক্তব্য দিছে? ওইখানে তো যারা বড় বড় বিজনেস ম্যাগনেট, মানে সত্যি কথা বলতে গেলে যারা স্কুলে ভালো ছাত্র ছিল না, পলায়া যাইতো বা স্যারদের মাইর খাইতো, তারা পরে গিয়ে বাপের জমি বেচে বা বিজনেস করে তারা বড় বড় বিজনেস ম্যাগনেট হয়েছে। এখন তারা কমিটির বড় বড় মেম্বার, তারা বড় বড় আহ, মানুষ। আর আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিলাম স্কুলে, আমরা বৃত্তি পাইছি জেলা স্কুলে থেকে, ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি সারা বাংলাদেশে। ফরিদপুর জেলার থেকে 20 জন পাইছিল, না 19 জন পাইছিল, জন্য আমি ছিলাম কোনো ধরনের টিউশনি ছাড়া, আমি ওর মধ্যে ছিলাম 17 না 18তে ছিলাম। তারপরে ধরেন ফরিদপুর জেলা স্কুলে থেকে না, শুধু সারা ফরিদপুর থেকে, ফরিদপুর জেলা থেকে। তারপর নরডেম কলেজে পড়লাম। তার আগে তো 3 পর্যন্ত পড়ছি ব্যাপটিস্ট চার্চ স্কুল, খ্রিস্টান স্কুলে, খ্রিস্টান মিশন স্কুলে, সেখানেও সেরা ছাত্র ছিলাম। জেলা স্কুলে তো বললামই এর আগে যে রোলগুলো কেমন ছিল, কোনো স্যারের কাছে না পড়ে। তারপরে নরডেম কলেজে গেলাম, সেখানেও আমি টেস্টে 198তম হইলাম। প্রায় 1250 জন স্টুডেন্ট সায়েন্সে নরডেম কলেজে, 07 ব্যাচে। সেখানে আমি কিন্তু প্রথম 200 জনের মধ্যে ছিলাম। তারপরে ওই যে বললাম যে বলাই আমাকে ধোকা দিল, বলল যে আমার সিটটা
সে আমাকে আশ্বাস দিল তার বাড়িতে থাকবো, কিন্তু পরে আমাকে সে তার জায়গায় জায়গা দিল না, তার ওখানে বাসায় জায়গা দিল না। এরপরে আমার বাবাটা মারা গেল, আমি খুব কষ্ট করে ঢাকা ভার্সিটিতে ফিজিক্সে ভর্তি হইলাম। সেখানেও অনেক টর্চার, রুম বারবার চেঞ্জ করে দেয়, উৎপল সার গ্রুপে ছাত্রলীগ করতে হয়েছে বাধ্য হয়ে সিটের জন্য। এরপরে এইখানে বাড়িঘর দখল করে নিছে, আমার মাটা অসুস্থ বানায় ফেলছে, মার চাকরিচ্যুত করছে। মা শ্রীঅঙ্গনে ডাক্তার ছিল, সেখানে মাত্র 500 টাকা বেতনে দুস্থ মানুষের সেবা করতো, সেইটা পর্যন্ত নষ্ট বন্ধ করে দিছে। এখন রামকৃষ্ণ মিশনে একটু বসার জায়গা হয়েছে, সেখানেও কিছুদিন আগে আমার মারে বলে দিছে যে না, এখনো রোগীপত্র হয় না, বন্ধ, আপাতত না আসার জন্য বলে দিছে। ডাক্তার না বসলে রোগী কিভাবে হবে? আর আপনারা ওষুধ এখনো তোলেন নাই, তাইলে ওষুধ দরকার নাই তো, ডাক্তার বসলে ডাক্তার তো ব্যবস্থাপত্র লিখে দিতে পারে। আর আমার মা তো আপনার কাছে বেশি টাকা চায় নাই, আমি বলছি আপাতত দেওয়ার দরকার নাই, যদি দিতেই হয় আপনি রিক্সা ভাড়াটা দিয়েন, যেহেতু বাড়ি থেকে প্রায় 50-60 টাকা রিক্সা ভাড়া যাইতেই লাগে, এই টাকাটা না দিলেও তো সমস্যা ছিল না। ওই যে শ্রীঅঙ্গনের বিরুদ্ধে যায় ফরিদপুরে কেউ কথা বলতে সাহস পায় না, শ্রীঅঙ্গন সবাইরে ভয় দেখায় যে তাদের কিছু বললেই এরা যায় মানববন্ধন করবে, এরা যায় ডিসিএসসি পদত্যাগ চাবে, এরা যায় তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দেখলাম যে মঞ্চের সামনে দ্বিতীয় সারিতে সোফার মধ্যে বসা শ্রীঅঙ্গনের একজন সাধু, যে আগে খেলাধুলা করতো, এখন কিচ্ছু করে না, একদম বেকার, চিকন লম্বা করে একজন, সে দেখি যে বড় আসনে যেয়ে বসে রয়েছে। তা আমি কাউরে পরিচয় টরিচয় না দিয়ে আমি একেবারে 3 নম্বর সারিতে ছোট চেয়ারে যেয়ে বসছি। কিছুক্ষণ দেখলাম বক্তব্য টক্তব্য, দেখলাম যে ওইখানে নাসির সাহেব বক্তব্য দিলেন, সব বড় বড় ব্যবসায়ীরা বক্তব্য দিলেন, তাদেরকে সুন্দর সুন্দর কেস দিচ্ছে। যদি ছোট বড় ভেদাভেদ না থাকবে, তাহলে আপনারা এই নির্বাচনগুলো কিভাবে করলেন যে কারা কারা বক্তব্য দিবে? আর সেখানে দেবদুলাল গুহ বাংলাদেশের কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টর না, কিন্তু আমি তো একটা বিসিএস ক্যাডার হয়েছি, আমার ব্যাচে কয়জন বিসিএস ক্যাডার হয়েছে কোনো কোটা ছাড়া, প্রথমবার চেষ্টায়। তারপরে আমি তো জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করে আসছি, কয়জন এরকম করতে পারছে? তারপরে আমারও কিছু লেখা আছে পত্রিকায়, কবিতা আছে, তো আমার লেখা নাই এখানে। আমার চেয়ে বড় বড় যারা আমার ব্যাচের, ব্যাচ মানে বড় পর্যায়ে বাদ দিলাম, তারা তো অবশ্যই সবাই আমার চেয়ে বড়, এখানে যারা যারা আছেন বিভিন্ন কমিটিতে, যাদের লেখা আছে, আমার ব্যাচের যারা, তারাও আমার চেয়ে অনেক বড়। তাদের ফেসবুক পোস্টগুলো দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, আমার পত্রিকায় প্রকাশিত লেখাগুলো দেখবেন, এগুলো দেখলে আপনারা এগুলো একটু মিলাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা আমার চেয়ে কত বড় বড় মানুষ। এখানে আগামীকালকেও প্রোগ্রাম আছে, আজকেও প্রোগ্রাম আছে, আগামীকালকে নাকি জেমস আসবে। তো এই যে পরিকল্পিত ব্যাপার, দিনের বেলায় এরকম ঘটনা, এখন আমার তো আর যেতে ইচ্ছা করতেছে না। কারণ প্রথম কথা হচ্ছে খাবার আমি খাইতে পারতেছি না, খাবারের গন্ধে আমার বমি আসতেছে, সরি। দ্বিতীয়ত হইলো আমি এখন গেলে যে আবার আমার ধরে পিটাবে না, এটারও কোনো গ্যারান্টি নাই। আর তারপরে ইসের আগামীকালকের প্রোগ্রামেও মনে হচ্ছে না যাওয়া হবে, কারণ ব্যাচমেটরা আমাকে তাদের গ্রুপেই রাখে নাই। তারা তাদের ব্যাচের যে যারা যারা নিবন্ধন করছে, তাদের একটা গ্রুপ থাকার কথা না, তাদের সাথে যোগাযোগ সবসময় রাখার কথা, সেই গ্রুপেই আমারে রাখেনি। তা আমি কি অপরাধ করছি ভাই? আমি কি কোনো মেয়ে নিয়ে পালাইছি, নাকি আমি কোনো অপরাধ করছি করে ধরা খাইছি, নাকি কি কি অপরাধ আমার? এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ভালো থাকুক জেলা স্কুল। জেলা স্কুলের যারা যারা স্যার, তারাও অনেক বড় বড় অফিসার। আমি অন্যায় দুর্নীতির প্রতিবাদ করলে এই যে ফরিদপুরে যারা টিউশন সিন্ডিকেট, এরা তো স্বাভাবিক আমার এখান থেকে বদলি করছে, আমি এখানে জেলা স্কুল আমার স্কুল, সেখানে আমি ছুটিতে এসে অংশগ্রহণ করতেছি, সেখানেও দেখেন কি অবস্থা। এবং ওইখানে প্রবীর ভট্টাচার্য মাউসির সাবেক পরিচালক, ওইখানে উনি উপস্থিত, ওনার জন্য আশপাশ দিয়ে সব জেলা স্কুল স্যাররা উপস্থিত, ওনার ওয়াইফ সহ, আগে ওনার ওয়াইফ ছিলেন এখানকার প্রধান শিক্ষিকা, তারা সব জায়গায় বড় বড় চেয়ারে বসতেছে, তাদেরকে মানে সিটে যায় যে ই করতেছে, খাবারটা আগায় আগায় দিতেছে। আর আমরা যাই লাইনে দাঁড়ায় থাকলাম, তারপরেও পচা খাবার পাইলাম। এবং এই যে বললাম যে আমাকে এখন এটা দেখে অনেকে আমাকে গালি দিবে, অনেকে অনেক কিছু বলবে, হ্যাঁ সে সহ্য করতে পারে না, তার খালি খুদ ধরা লাগে, তার স্বভাব ভালো না, সে খারাপ। ঠিক আছে ভাই, আমার স্বভাব খারাপ, আমি খারাপ মানুষ, ডিসি স্যার এসপি স্যার উপস্থিত, তারপরেও আমাকে হামলা করা হলো তাদের সামনে, এবং আমি ডিসি স্যারকে এটা জানাইছি। এবং নিরাপত্তা চাওয়ার পরে এখানে পুলিশেরও অনেক সদস্য দেখা গেছে, কিন্তু পুলিশের কাছে আর এই বিষয়ে আমি কি বলবো, কারণ ওরা তো
অ্যাসেম্বলির মধ্যে ঘটনা ঘটাইছে। আর ওই সময় আমি কথা বললেই সবাই বলবে যে দেখো সে সিন ক্রিয়েট করে সব জায়গায়। এই জন্যে আমি চলে আসছি। ঠিক আছে, আপনারা করেন, আপনারা বড় বড় জেলা স্কুলের আপনারা এক একজন বড় বড় দিকপাল, আপনাদের রেজাল্ট নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো ছিল। আপনারা অনেক যার যার জায়গায় আপনারা বড় বড় প্রতিষ্ঠিত, আর আমারে তো সবাই মিলে প্রতিষ্ঠিত হইতে দিবেন না। আমি যত ভালো রেজাল্ট করি, যত ভালো জায়গায় যাই, বারবার আপনারা আমাকে বদলি করে দিবেন টাকা দিয়ে, প্রভাব দিয়ে। আর এই যে বললাম, আমাকে হামলা করে কুটি মিয়ার নাম বলছে। কুটি মিয়ার বড় বাবা, হাজার হাজার কোটি টাকার মালিক। ওনার যেখানে বাড়ি কৈজুরি ইউনিয়ন, এখানে আমাদেরও বাড়ি ছিল, জমিদারি ছিল গুহ পরিবারের। আমি জানি না আমার কোনো জমি ওনার এখানে আছে কিনা, আমি তো চাইতে যাইনি, চাওয়ার প্রয়োজনও নাই আমার। ওই বংশের একমাত্র উত্তরাধিকারী, বৈধ উত্তরাধিকারী আমি। এখন কি কারণে এটা আমার সাথে করলো আমি জানি না, কিন্তু এখানে কমিটিতে আওয়ামী লীগের মার্কা মারা লোকজন আছে, যারা আওয়ামী লীগের একদম কোর কমিটিতে থেকে এই শেখ হাসিনার বিআই মাসের সাথে চলাফেরা করছে, বিভিন্ন জায়গা দখলে রাখছে। এই মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়েজ কাপুরে দেখলাম, উনি যায় সামনে বসছে। কারোর কোনো সমস্যা নাই, সমস্যা আমার উপরে। আমি তাহলে বড় আওয়ামী লীগার, আমি তাহলে বড় স্বৈরাচার। এইটা আপনারা তাইলে নিবন্ধন করে রাখেন যে আমি বড় স্বৈরাচার, আমি আওয়ামী লীগের সবচেয়ে মানে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আমি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে জেলা স্কুল ভালো থাকুক, জেলা স্কুলের অনুষ্ঠান ভালো হোক। আমি আর যাচ্ছি না, আমি ঘরের মধ্যে ঘুমাবো এই 2 দিন, গানও শুনতে যাব না। এটা ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে আমি এটার বিচার দিলাম, বিচার চাই। তারা যদি করেন করবেন, তারা যদি চাইলে আমাকে ডেকে নিতে পারেন, আমি যাব। কিন্তু এছাড়া আমি আর যাচ্ছি না, কারণ এটা নিরাপত্তার একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আর যে বিষয়গুলো হয়েছে, আমি সেখানে টাকা দিলেও আমি অবাঞ্ছিত মনে করছি নিজেকে। আর যে জিনিসপত্রগুলো দিছে, কিভাবে 3,000 টাকা খরচ হয় আমি জানি না। এরপরেও অনেক এখানে অনেক স্পন্সর আছে ম্যাগাজিনে, বিভিন্ন জায়গায়, সেগুলো যোগ করে তারপরে এত বড় বড় মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা বড় বড় দিকপাল, তারা বড় বড় অতিথি হিসেবে থাকছেন বা তারা অংশগ্রহণ করছেন, বক্তব্য দিচ্ছেন, তারপরেও এই টাকাগুলো আমাদের 3,000 টাকা লাগলো, দেওয়া লাগলো। যারা যারা দিতে পারে নাই, তারা অংশ নিতে পারে নাই। একটা জিনিস, ওই ভিতরেও নাকি বহিরাগত ধরছে, যেখানে এতবার বললাম যে বহিরাগত সাথে না ঢুকতে পারে, শুনলাম যে ওইখানেও নাকি বহিরাগত আইডেন্টিফাই হয়েছে, যেখানে আমি মানে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকলাম বাইরে, যে না, এটাকে সম্মান করলাম যে বহিরাগত কার্ড ছাড়া ঢোকা যাবে না। এমনও আছে যে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে বা ছবি দিয়ে, রেজিস্ট্রেশনের ছবি দিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু ওই অনিন্দ বললো যে, সালমান রহমান অনিন্দ বললো যে না, এভাবে ঢোকা যাবে না। প্লাস ওইখানেও মাইকে দেখলাম বলতেছে যে আপনার আইডি কার্ড ছাড়া ঢুকেন না। এই জন্য আমি 1.5 ঘন্টা ওই কুয়াশার মধ্যে বাইরে দাঁড়ায় ছিলাম, সকালে কিন্তু খাওয়া যায়নি। যাই হোক, ঠিক আছে। আমার এই যে বক্তব্যগুলো আপনাদের খারাপ লাগবে আমি জানি, হয়তো কেউ পথে আমার মেরেও ফেলতে পারেন, কারণ আপনারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় প্রভাবশালী ফরিদপুরের। আমার বাড়িতেও মপ করতে পারেন, সমস্যা নাই, আপনারা করেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। সৃষ্টিকর্তার সহায় থাকলে বাঁচবো, নাহলে মরে যাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। ডিসেম্বর মাসে জয় বাংলা আমি বলবো। জয় বাংলা, ভালো থাকবেন সবাই।